বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, সিপিবি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি, এরপরে এই বিষয়গুলো নিয়েই মূলত আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে যে তথ্যটা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই তা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেসবুক পেজে নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক এক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। পৃথিবীর কোনো দেশ কি একদল খুনি এবং দুর্নীতিবাজ চক্রকে আবার ক্ষমতায় আসতে দেবে? কোনো দেশই জবাবদিহি ছাড়া স্বাভাবিক কার্যক্রমে ফেরার অনুমতি দেয় না। বাংলাদেশের জনগণ এই খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে, আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। এবং এদিকে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে। এরপর যে তথ্যটি তা হচ্ছে যে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। এ লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করছে দলটি। খুব শীঘ্রই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে। এটি গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খবরটি সংশ্লিষ্ট সূত্রের, এই প্রতিবেদনটি যেই গণমাধ্যমে করা হয়েছে তারা বলছে যে আরও জানা গেছে, বৈঠকে নেতারা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিগত 1.5 দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 3টি সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে যেতে পারেনি। এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। এই জন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা, নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখতে হবে। এবং মূলত রমজান শুরুর আগে এই কর্মসূচি পালিত হবে। রমজান শেষ হলে পরিস্থিতির আলোকে তখন নতুন কর্মসূচিও আসতে পারে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবেদনে। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে যে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে যে বিগত স্বৈরাচারী সরকারের সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল ছিল। গত 6 মাসে অর্থনীতিতে তেমন চাঞ্চল্য ফেরেনি। অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি। সিপিডি বলেছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা না থাকলে দেশি বিদেশি বিনিয়োগ আসে না। তাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করা। এটি বাংলাদেশ স্থানীয় সময় বুধবার সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে। এবং অনুষ্ঠানে ফাহমিদা খাতুন বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে। আমরা চাই সরকার ঘোষিত রোডম্যাপের মধ্যেই নির্বাচন হোক, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে দিল্লিতে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে, সেখানে সীমান্ত হত্যা ও মাদকের কারবার সহ যাবতীয় সমস্যা নিয়ে অতীতের তুলনায় ভিন্ন সুরে কথা বলা হবে। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ, 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণ, নদী সমস্যা সহ বৈঠকে যেসব বেশি আলোচনা হয়েছে সেসব বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। এবার কথা বলার টোন আলাদা হবে। এবং এদিকে আমরা যদি দেখি যে বর্ডার গার্ড বাংলাদেশের যে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, তিনিও বলেছেন যে ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয় ছাড় দেওয়া হবে না। এই ছিল কিছু তথ্য, আমি একটু ছোট করে তুলে ধরলাম। আমি আমাদের দুজন আলোচকের সাথে এখন চলে যাব কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে। আমি একটু শুরুতে আসি, মাসরুর মাওলা আপনার কাছেই আসি যে বিষয়টি নিয়ে। এই যে আমরা যেটি দেখতে পেলাম যে আসছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যেমনটা আমরা দেখলাম। এবং একই সাথে যদি আরেকটু যোগ করি যে বিএনপিও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মসূচি নিয়ে মাঠে থাকতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন মাসরুর মাওলা?
থ্যাংক ইউ আমাকে আজকে এই এই অনুষ্ঠানে ডাকার জন্য। আর সাজেদুল ভাই রুবেলকেও আমি সালাম জানাচ্ছি। তো আপনি যে কথাটা আমাকে বললেন, প্রথমে বললেন হলো আওয়ামী লীগের মাঠে থাকার বিষয়টা। দেখেন, আওয়ামী লীগ মাঠে থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। বিকজ আওয়ামী লীগ এখনো 50% প্লাস স্টেক হোল্ডার্স এখনো। এটা অ্যান্ড ডে বাই ডে আওয়ামী লীগ ইজ বিকামিং পপুলার। পপুলার কেন হচ্ছে? বিকজ অফ বিএনপির আনপপুলার। যেহেতু বিএনপি আনপপুলার হয়ে যাচ্ছে, বিকজ বিএনপি এখন যে কাজগুলি, যেসব কাজে বিএনপির লোকজনরা জড়িত, তার কারণে কিন্তু জনগণ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর ওই জন্যই জনগণ চিন্তা করছে যে আওয়ামী লীগই মনে হয় ভালো ছিল। এটা আমার অ্যাসাম্পশন থেকে বলছি আমি। আর আরেকটা জিনিস কি, আওয়ামী লীগ যদি রাস্তায় নামে আর এখানে যদি সরকার যদি বাধা দেওয়ার চেষ্টা করে, সরকার বাধা দিতেই পারে। সেটা সরকার কেন দিবে সেটা সরকার জানে, আমি ওখানে যাব না। কিন্তু আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে বাধা দিলে আমি মনে করি দেশে আনরেস্ট আরো হবে। বরঞ্চ এটাকে সরকারকে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে শান্তিপ্রিয় ভাবে এটাকে ট্যাকেল দেওয়া উচিত। না হলে নৈর জগতের সৃষ্টি হতেই পারে। কারণ দেখেন, 50% স্টেক হোল্ডার আওয়ামী লীগের ভিতরে আছে। এখন তার সঙ্গে যদি সাধারণ জনগণ যারা ফ্রাস্ট্রেটেড বাজার নিয়ে, মার্কেট নিয়ে, তারাও হয়তো ওখানে হাত বাড়াতে পারে। তো এই জন্য এইটা আসলে ডিফিকাল্ট। এটা যতটা ইজি সরকার মনে করছে ততটা ইজি না। যদি এর আগে তারা ট্যাকেল দিয়ে ফেলতে পারে, তারা ল অ্যান্ড অর্ডার দিয়ে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট ল অ্যান্ড অর্ডার দেশের কিন্তু অবস্থা নাই বললেই চলে। আমরা নাম কাস্তে বলি ল অ্যান্ড অর্ডার, বাট দ্যার ইজ নো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার বলতে একমাত্র আর্মিকেই রাস্তায় দেখা যায়, বিপদে পড়লে পুলিশকে আসলে পাওয়া যায় না। আর আপনি দ্রব্যমূল্যের বিষয় যেটা বললেন, রমজান মাস, দেখেন বিএনপি তো অলরেডি মাঠে আছে। 5th অগস্টের পরের থেকে বিএনপি কিন্তু অলরেডি মাঠে। বিএনপি অলরেডি ভেবে নিয়েছে, বিএনপি অলরেডি ইজ ইন পাওয়ার। সো বিএনপির পারপাস সার্ভ করার জন্য আমি বলবো যে সরকারি প্রতিটা টুলসই কিন্তু বিএনপির পক্ষ হয়ে আছে। কারণ জানে আওয়ামী লীগের পরে অল্টারনেট গভর্নমেন্ট ইজ বিএনপি। এটা অলরেডি পিপল চিন্তা করেছে। কারণ জাতীয় পার্টি কি কোনোদিন চিন্তা করতে পারে না? কেন জানেন? আমরা লাস্ট 30 বছরের উপরে উই আর নট ইন পাওয়ার। আমরা পাওয়ারে নাই, যার জন্য আমাদের ইনফ্লুয়েন্স সরকারি টুলসের ভিতরে আসলে খুব একটা নাই। যা আছে বিএনপিরই আছে। সো বিএনপি মাঠে অলরেডি আছে, দিস ইজ নাথিং নিউ। জি ঠিক আছে। জি মাসুমুল, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু সাইদুল হক রুবেল একই বিষয়ে আপনার কাছে যেতে চাই। এই যে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, সরকারের পক্ষ থেকে যে সতর্কতা বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারাও কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে নামতে পারেন। আমি যদি আরেকটু তথ্য যোগ করি, তা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলনে নামতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাথে আমি একটু প্রশ্ন যোগ করি, সরকার কি তাহলে সঠিক পথে নেই? সাইদুল হক রুবেল। সরকারের গন্তব্যটা কোথায়, তার টার্গেটটা কি, এবং সেই টার্গেট অভিমুখে সে যাচ্ছে কিনা, এটা হলো দেখার বিষয়। আসলে গন্তব্য বলতে আমরা যেটা বুঝি, আমরা যেটা মনে করি এবং যেটা আমরা বিশ্বাস করেছিলাম, যে আগস্ট অভ্যুত্থান আমাদেরকে যে বিশ্বাস করার সাহসটা জুগিয়েছিল, সেই বিশ্বাসটা দিনে দিনে কিন্তু ফিকে হয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তরের কথা, এই অন্তরের কথা এখন জনগণ বোঝে না। জনগণ মনে করে তার মুখে এক কথা বলছে, অন্তরে হয়তো অন্য কিছু বলছে। এই যে এরকম যে বিষয় আশয়গুলো সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে যে আমরা তো বিএনপি ফেব্রুয়ারি মাসে নামবে বা আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে নামবে, আমরা তো নেমেই আছি। আমরা বাম গণতান্ত্রিক জোট নানা বিষয় নিয়ে নেমে আছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা সপ্তাহ ব্যাপী আমরা গণতন্ত্র অভিযাত্রা করে আসছি। সারা দেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা আমাদের কর্মসূচি পালন করছি, গণতন্ত্রের জন্য অভিযাত্রা করছি। অর্থাৎ আমার দেশের যে গণতন্ত্রের যে বিষয় আশয় ছিল, সেটা যে কবে সুরাহা হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এবং এর মধ্যে এই যে অযাচিত ভাবে এবং অন্যায্য ভাবে জনগণের উপর যে ভ্যাট চাপিয়ে দেওয়া হলো, এই যে পরোক্ষ কর চাপিয়ে দেওয়া হলো,
এবং এটা দিয়ে যে আমাদের সাধারণ মানুষের জীবন, বিশেষ করে গরিব মেহনতি মানুষের জীবনকে আরো কঠিন করে দেওয়া হলো, এই বিষয়টা যখন ঘটাবেন অন্তর্বর্তীকালীন সরকার, আর তখন প্রত্যেকটি রাজনৈতিক দলের দায় যদি সে আদৌ দেশপ্রেমিক হয়, তাহলে এই প্রতিবাদে রাজপথে নামতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনবার জন্য হোক, কিংবা তার ব্যাঠিক কাজগুলোর প্রতিবাদ করার জন্য হোক, আমাদের রাজপথে নামতে হবে। এখন আরেকটি প্রশ্ন, মৌলিক প্রশ্ন যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে হ্যাঁ, বিএনপি নামবে, বাম গণতান্ত্রিক জোট নেমে আছে, কমিউনিস্ট পার্টি প্রোগ্রাম করছে, তো আওয়ামী লীগও প্রোগ্রাম করবে, এরকম একটি বিষয় আমরা আওয়ামী লীগের ভেরিফাইড পেজের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন, আমরা আওয়ামী লীগ আমলে একটা জিনিস দেখেছি, যে বিএনপি কোনো কর্মসূচির মধ্যে না করলেও, কোনো কর্মসূচি ওই দিন বা ওই সপ্তাহে পালন না করলেও, প্রতিদিন বিএনপি কে প্রাসঙ্গিক করে রেখেছে মিডিয়াতে ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানে প্রতিদিন ওবায়দুল কাদের কোথাও না কোথাও বক্তৃতা দিতে গিয়ে সে বিএনপির সমালোচনা করেছে, মির্জা ফখরুলের সমালোচনা করেছে, করে বিএনপি কে প্রাসঙ্গিক করে ফেলেছে। এবং আমরা তো কষ্ট পাইতাম তখন, যে আমরা দেখা যেত কমিউনিস্ট পার্টি একটা ভালো প্রোগ্রাম করার পর, বা বাম জোট একটা প্রোগ্রাম করার পর, বা একটা ঘেরাও মিছিল করবার পর একটু টিয়ার গ্যাস খেলাম, লাঠির বাড়ি খেলাম, আমাদের ঠাঁই হয় নাই মিডিয়াতে। কিন্তু মিডিয়াতে ঠিকই বিএনপি ঠাঁই হয়ে গেছে কোনো কর্মসূচি পালন না করে, কারণ ওবায়দুল কাদেরের কাজ নাই কাম নাই, সে বিএনপির সমালোচনা করে। এখন ঠিক একই রকম একটা ব্যাপারের দায়িত্ব পালন করছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব। ঠিক আছে, আমরা তো ভাই মানে স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করার লড়াই আমরা নামছিলাম কেন? কারণ আমাদের দরকার ছিল গণতন্ত্র। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা ভোটাধিকার চেয়েছিলাম, আমরা একটা অবাধ নির্বাচন চেয়েছিলাম, এবং রাজপথে নির্বিঘ্নে প্রতিবাদ কর্মসূচি পালন করবার যে আমার যে অধিকার, সেই অধিকারটি ছিনিয়ে নিয়ে নেওয়ার প্রতিবাদেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই বিশাল পট পরিবর্তনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে। সেই পট পরিবর্তনের উপর দাঁড়িয়ে, এত রক্তাক্ত অধ্যায়ের উপর দাঁড়িয়ে গঠিত একটি সরকার, যে সরকারটি নির্বাচিত নয়, তারা যদি সেই গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ধারণ হয় না। যে ধরনের কথাবার্তা তিনি বললেন প্রেস সচিব সাহেব, ঠিক আছে, এই কথাবার্তার মধ্যে আমি ওবায়দুল কাদেরের আলোচনার সুর দেখতে পাই। জি সাইদুল হক রুবেল, জি একটি দল স্বৈরাচার হতে পারে, তাকে জনগণ প্রত্যাখ্যান করবে, জনগণ তার কর্মসূচিতে অংশগ্রহণ করবে না, জনগণ তাকে ভোট দেবে না। যেভাবে করে শ্রীলঙ্কায় সেই রাজা পাকসের দলকে শ্রীলঙ্কার সাধারণ মানুষ বয়কট করে দিয়েছে। মানুষের কাছে দায়িত্বটা দেন, মানুষ তাদেরকে বয়কট করবে। কিন্তু আপনারা উস্কানি দিয়ে বিশেষ পরিস্থিতি তৈরি করবেন না, যা আমরা 15ই আগস্ট বা 10ই নভেম্বর দেখেছি। এবং সেটা কোনো শুভ ফলাফল এনে দেয় না, দেশের ভিতরেও আনে না, দেশের বাইরেও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জি আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসুর মোল্লা আপনার কাছে আবার আসি, যে বিষয়টি নিয়ে যে সিপিডি বলছে বর্তমান সরকার গত 6 মাসে অর্থনীতিতে তেমন চাঞ্চল্য ফেরেনি, কর্মসংস্থান বাড়াতে পারেনি, এবং তারাও বলছেন যে আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তার মধ্যেই যেন নির্বাচন দেওয়া হয়, এমনটা তারাও বলছেন। আমরা এতদিন দেখছিলাম যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময়সীমা নিয়ে আসলে তারা জানতে চাচ্ছেন কবে নির্বাচন হবে এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন মাসুর মাওলা? আসলে দেখেন, সাজুদুর ভাই যে কথাটা বলেছেন ওনার সঙ্গে পুরোপুরি একমত। আসলে ইন্টারিম গভর্নমেন্টটা আসলে নামই শুধু ইন্টারিম গভর্নমেন্ট, ওই যে ভাই যেটা বলেছেন অন্তরের গভর্নমেন্ট, আসলে ইন্টারিম গভর্নমেন্টের ভূমিকা কি আমি আসলে নিজেও জানি না। কেন জানেন? আপনি একটা জিনিস দেখেন, আমাদের এতগুলো উপদেষ্টা আছে, একটা ক্যাবিনেট আছে, কেউ কিন্তু কথা বলে না কোনো ক্রাইসিস হলে। কথা বলে কে? হাসনাত, কথা বলে কে? সার্জিস। এই যে রেলের যে ঘটনাটা ঘটলো, কথা বলছে কি হাসনাত? রেল অ্যাডভাইজার কোথায়? উনি কেন মুখ বন্ধ করে বসে আছেন? তাহলে কি ধরে নেবো এন্টার ক্যাবিনেট ইজ রানিং বাই রুট বাই সার্জিস এন্ড হাসনাত? আর স্পোক্স পার্সন তাহলে আমি বলবো অ্যাডভাইজার না, অ্যাডভাইজার হচ্ছে স্পোক্স পার্সন, আর ওরা হচ্ছে মন্ত্রী। ওরা আমাকে সেটি মনে হচ্ছে। এখন কে আসলে দেশ চালাচ্ছে? কারণ দেখেন,
ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন নিলেন, ক্যাবিনেট গঠন করলেন, উনি তখন বলেছিলেন কি, আমি কোন রাজনৈতিক দলের মধ্যে কোনো দূরত্ব রাখবো না, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমি এই ভাঙ্গা দেশটাকে জোড়া লাগাতে চাই। এই যে শব্দগুলো উনি ইউজ করেছেন, উনি আসলে কি মিন করছেন? ভাঙ্গা দেশকে জোড়া লাগাতে হলে তাহলে ওনাকে সকল রাজনৈতিক দল, সে সিপিবি বলেন, জামাত বলেন, জাতি যায় যতগুলো দল, সবাই যতগুলো রেজিস্টার্ড পার্টি আছে সবাইকে নিয়ে বসার কথা। কিন্তু উনি গ্রুপিং সৃষ্টি করে দিয়েছেন যে এরা খারাপ, এরা দোষর, এরা কোলাবোরেটরস। এখন দেখেন, দোষর কে কোলাবোরেটরস কে সেটা ইলেকশনেই সিদ্ধান্ত নিবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার কেউ না। গেল এটা। যার কারণে আপনি দেখেন, একমাত্র এই অন্তর্বর্তী সরকারের মধ্যে দুইটা গ্রুপ বেনিফিটেড হয়েছে। দুইজন, আমি বলবো দুইটা গ্রুপ বলবো। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। কেন? উনি ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে ওনার সকল মামলা প্রত্যাহার হয়ে গেল, ওনার যা যা প্রবলেম ছিল সব সলভ করে নিয়েছেন। তো হি ইজ দ্য বেনিফিশিয়ারি, 100% বেনিফিটেড। আচ্ছা, ওনার কান্দে বন্দুক রেখে বিএনপিও তাদের পারপাস সার্ভ করে নিয়ে তারা সরকার চালাচ্ছে, বিকজ ওয়ান কাইন্ড অফ তারা গভর্নমেন্ট চালাচ্ছে। আপনি গ্রামে যান, যেখানে যাবেন বিএনপি চালাচ্ছে, বিএনপি ইজ কন্ট্রোলিং থানা, বিএনপি ইজ কন্ট্রোলিং এভরি সেক্টর অফ দ্য গভর্নমেন্ট। তার মানে কি? তার মানে অলরেডি দেশ তারা চালাচ্ছে, তাহলে আবার কিসের ইলেকশন চায়? আমি তো মনে করি না এখানে ইলেকশনের দরকার আছে, বিকজ বিএনপি অলরেডি চলে আসছে ফ্রন্ট লাইনে। ঠিক আছে, তাহলে সাফারার হলো জামাত, সাফারার হলো বাকি যারা নিরীহ দল যেগুলো আছে তারা তাকিয়ে তাকিয়ে দেখছে, আর হলো সাধারণ জনগণ চিন্তা করছে কি হবে, মানে যেটা আমরা ইয়ানাফসি আমরা এখন ওই অবস্থায় পড়ে গেছি। জি মাসুর মাওলা, আমি আবার আসবো আপনার কাছে নিশ্চয়ই। আমি একটু সাইদুল হক রুবেল, বিরতির আগে আপনার কাছে আসতে চাই। এই যে সিপিডি যে কথাগুলো বলছে এবং মাসুর মাওলা যে বিষয়গুলো বলছিলেন, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন সাইদুল হক রুবেল। এটা তো সত্য যে অর্থনীতির গতিমুখ খুবই নিম্নগামী। অর্থনৈতিক অবস্থা আগেও খারাপ ছিল, দীর্ঘদিন ধরেও খারাপ ছিল। তবে এখন আমাদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একজন অর্থনীতিবিদ, সারা পৃথিবীতে তার এত চমৎকার কানেকশন, ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে অর্থনীতিতে একটা সুবাতাস বইবে। কিন্তু সুবাতাস তো বইলো না, বরঞ্চ আমরা দেখি যে বাংলাদেশে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে একের পর এক ওয়ার্ডার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। আমরা খুব ভারত বিরোধী বক্তৃতা দিচ্ছি, কিন্তু আমাদের আলটিমেট কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে আমরা বিনিয়োগ আনতে পারছি না, বরঞ্চ ভারতে কিন্তু এই গার্মেন্টস শিল্পে বিনিয়োগ বেড়ে গেছে। বিষয়টা কিন্তু অ্যালার্মিং। এবং সবকিছু মিলিয়ে আমরা হচ্ছে বাজার পরিস্থিতি বলেন, বাণিজ্যিক পরিস্থিতি বলেন, তাতে হচ্ছে সিপিডি যা বলেছে তা থেকে আমাদের সচেতন হওয়া দরকার। আর না হলে সমস্যাগুলো এমন জায়গায় চলে যাবে যেটা ইরিভার্সিবল হয়ে যাবে এবং সেটা সংকট হবে, সেখান থেকে আর আমরা ফিরতে পারবো না। সমস্যার সমাধান হয়, কিন্তু সংকটের মোচন অনেক কঠিন। জি সাইদুল হক ধন্যবাদ। রুবেল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মাসুর মাওলা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু বিরতির পরে সাইদুল হক রুবেল আপনার কাছেই আসি। বিষয়টি আমি একটু তুলে ধরি। সেটি হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের একটা প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে, সেখানে এটি গত ডিসেম্বরে সংখ্যায় প্রকাশিত হয়েছে, আপনি হয়তোবা দেখেছেন। এবং ওই প্রবন্ধে লেখা আছে একটি জায়গায় যে মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল, এমনটা উল্লেখ করা হয়েছে। এবং এটি নিয়ে সামাজিক মাধ্যমে আমরা ব্যাপক আলোচনা বিতর্কের ঝড় দেখেছি। ছাত্র শিবিরের পক্ষ থেকে এটাকে লেখকের দায় বলে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে প্রবন্ধের যে লেখক আহমেদ আফগানি, তিনি বলেছেন গবেষণার ভিত্তিতে তিনি সঠিক লিখেছেন, লেখা প্রত্যাহার নিয়ে ভাবছেন না। এবং আমি একটু মন্তব্যটা অথবা সেই কথাটা লাইনটা একটু বলি যেভাবে ছিল সেখানে। সেটা হচ্ছে যে সে সময়ে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাদের
ক্ষমা করুন। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে ছাত্র শিবির তাদের একটি লেখার মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত করেছে, এটি কেন? মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না, আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন সাইদুল হক রুবেল? প্রথম কথা বলছি, যে কোনো সংগঠন তার পত্রিকায় যে লেখাগুলো ছাপে এটা একটি সংগঠনের সংকলন। এটা কোনো দৈনিক পত্রিকা না, সাপ্তাহিক পত্রিকা না, এটা সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতার বিষয় না। একটি ছাত্র সংগঠন তার মুখপাত্রর মাধ্যমে সে ছাত্র সমাজের মাঝখানে বিভিন্ন রেটরিক, বিভিন্ন ন্যারেটিভ প্রচার করে, এবং এটা খুব উদ্দেশ্যমূলক ভাবেই তারা করেছে। কারণ প্রুফ তো দেখতে হয়, ঠিক আছে? প্রুফ না দেখে তো কোনো কিছুই ছাপায় দেওয়া হয় না। মানে এই ধরনের কথাবার্তাগুলো বললে যারা কিছুই বোঝে না, সাধারণ ছাত্র, তারা হয়তো কিছুটা কনভিন্স হবে, কিন্তু এখানে কোনো এটা ভুলের বিষয় না। আর ইসলামী ছাত্র শিবিররা যে রাজনীতি করেন, ঠিক আছে, যে রাজনীতি তারা করছেন সেটা আদতে কতটা বাংলাদেশপন্থী তা বাংলাদেশের ইতিহাসই সাক্ষ্য। এটা মোটেও বাংলাদেশপন্থী তারা কোনো রাজনীতি করেন না। ৭১-এ যারা বাংলাদেশের জন্মের বিরুদ্ধাচারণ করেছিল, যারা জন্মের বিরুদ্ধাচারণ করেছে, এই যে আমাদের প্রেস সচিব বললেন যে আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে না ফেব্রুয়ারিতে, কারণ তারা ২৪-এ ভয়ঙ্কর ভূমিকা নিয়েছিলেন। সেরকম তার চেয়ে আরো বেশি, তার চেয়ে আরো হাজার গুণ ভয়ঙ্কর ভূমিকা কিন্তু পালন করেছেন। সেই পাক বাহিনীর কোলাবরেটরের ভূমিকা পালন করেছেন, এবং সেই ৯ মাস তারা সেই সময়কার যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টেরও তাদের ৩-৪ জন মন্ত্রী ছিল। সেই রাজনৈতিক ধারার দলই ইসলামী ছাত্র শিবির। ফলে এটা কোনো লেখকের দায় নয়, এটা ইসলামী ছাত্র শিবির সংগঠনের একটি তার আসল চেহারা, তার খোলস ছাড়া চেহারা। আমরা তো ৮০-র দশকে স্কুলে পড়তে আমরা শিবিরের এরকম বইপত্র দেখা যেত, আমার পাড়ার ভাইরা আমাদের হাতে ধরায় দিত, সেখানে আমরা পড়েছি। তো আমি আল বদর বলছি বলে তাদের সংকলন ছিল জামাত ইসলাম। আমি রাজাকার বলছি এই নামেও কিন্তু তারা বই বের করেছে, এবং সেটা তারা জামাতের কর্মীদেরকে, শিবিরের কর্মীদের, সমর্থকদেরকে এবং সাধারণ মানুষদের মাঝে সেটা তারা বিতরণ করত। এবং সেটা যখন আমি সেই ছোটবেলায় পড়ে তাদের সেই আসল চরিত্র, আসল চেহারা, তখনই হলো আমাদের কাছে খুব পরিষ্কার, আমাদের প্রজন্মের কাছে এটা পরিষ্কার ছিল, আমাদের প্রজন্মের কাছে। ফলে এই বিষয়টি হচ্ছে গিয়ে মানে বলতে চায় যে বাংলাদেশেই রাজনীতি করবেন, ঠিক আছে, আর বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম, সেই মুক্তিযুদ্ধকে ভুল বলবেন। আর আপনারা যা কিছু করেছেন, জামাত ইসলাম যা করেছে সেই মুহূর্তে, তার জন্য কোনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করবেন না, নিজেদের রাজনীতি ভুল ছিল সেটা বলবেন না, তারপরেও আপনারা রাজনীতি করবেন, আপনারা হচ্ছে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, আরো অনেক কিছুই করবেন। তবে আমার মনে হয় না যে আজকের নতুন প্রজন্ম তারা হচ্ছে আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। জি, সাইদুল হক রুবেল, জি ধন্যবাদ। মাসুর মাওলা, এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। আরেকবার একটু বলবেন? জি, বিষয়টি হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে সেখানে একটি বিষয় লেখা হয়েছে। আমি একটু লাইনটি বলি, আরো অনেক বিষয় আছে, আমি একটি লাইন এখান থেকে তুলে ধরছি। সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাদের ক্ষমা করুক। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ব্যাপারে বলেছেন যে ছাত্র শিবির তাদের একটি লেখার মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত করেছে, এটি কেন? মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না, আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। এই বিষয়টিতেই কথা বলছিলেন সাইদুল হক রুবেল। না না না, ঠিক আছে। আসলে দেখেন, ৭১-এর যুদ্ধ যেটা, এইখানে আসলে কোনো বিতর্ক হওয়ার কথা না। এখন দেশকে আমরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করে নিয়ে এসছেন, তখন জামাত কোথায় ছিল? তখন জামাত কোনোদিনই they were not in favor of মানে liberated this country, that is হলো এটা বাংলাদেশ হোক। সো তারা এখন আবার তারা নিজেদের স্বাধীনতা নিয়ে কথা বলে, এখন নতুন স্বাধীনতা, ৭১-কে তারা অস্বীকার করতে চায়। আর বলছে যে মুসলিম, এটা সম্পূর্ণ জামাতের। আসলে জামাত যেগুলো এখন বলছে, এখন তারা তাদের মতন করে সাজিয়ে তারা বলবেই জনগণকে স্ট্যাবলিশ করার জন্য। বিকজ এখন যারা ইয়াং জেনারেশন যারা আছে, তারা আসলে হাফ অফ দেম
তারা এখনো জানেই না আসলে ইন্ডিপেন্ডেন্ট কি হয়েছিল, 71-এর যুদ্ধ কি হয়েছিল এরা আসলে জানে না এখন যারা আছে। আর এখন যে ছাত্র শিবির যাদের কথা বলা হচ্ছে, এই বাচ্চা ছেলেরা, ইভেন হাসনা সার্জিসের কথাই বলি, এরা কি আসলে জানে ইন্ডিপেন্ডেন্সটা কি? ওরা জানে না। So এই জন্য ওরা দে আর সার্ভিং দ্য পারপাসেস অফ আদার কান্ট্রি। সেটা এই জন্য যেহেতু যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার উপরে একটা হেট্রেড চলে আসছে এন্ড সার্ভিং দ্য পারপাস অফ আদার কান্ট্রি, এই জন্য তাদের মুখে এই ধরনের কথা আছে। এটা আসলে খুব লজ্জা আমাদের জন্য। এটা আর কি বলবো, আর আমাদের একটা সমস্যা আছে কি দেখেন, দেশ স্বাধীন হলো আজকে 50 বছরের উপরে, নিয়ার আবার 54 ইয়ার্স। 54 ইয়ার্সে আমরা আসলে কি গেইন করেছি বলেন তো? আমরা আসলে, আমি বলবো আমরা কিছুই গেইন করিনি। কেন জানেন? 54 ইয়ার্স ধরে পার্লামেন্ট যতদিন বসেছে, প্রতিদিন পার্লামেন্টে একটাই গল্প, 71-এর যুদ্ধে, মুক্তিযুদ্ধ। আমরা এই এক দল বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এক দল বলে আমরা আমরা ওই সাজানো মুক্তিযোদ্ধা, আরেক দল বলে আমরা মানি না। তার মানে কি, আমরা আসলে পার্লামেন্টে বসি এগুলা গল্প নিয়ে, এই যে টক শোতে বসছি এগুলা গল্প নিয়ে। কেন? আমাদের আর কোনো সাবজেক্ট নাই। বিকজ আমরা খুব মানে মানে বলবো যে আমরা আসলে খুব হতভাগা যে এমন এক দেশে আমরা জন্মিয়েছি। আমরা অকৃতজ্ঞ জাতি যে আমরা আমাদের দেশটাকে আমরা আসলে একটা সভারেন কান্ট্রি, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা আমরা আসলে মেনে নিতে পারছি না। কেন মেনে নিতে পারছি না? আমরা একটা অসভ্য জাতি। আমরা একটা 71 নিয়ে এটা এর কোনো বিতর্ক থাকার কথা না। জি এটা মাসুদ মাওলা, আমাদের সবার দেশ, বিতর্ক বলে কোনো কিছু থাকতে পারে না এখানে। জি মাসুদ মাওলা, আমি আপনার কাছে আসি একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা ও মাঠের চারপাশে দেয়া টিনের বেড়া বিক্ষুব্ধ মুসল্লিরা ভাঙচুর করেছেন বলে এরকম একটা অভিযোগ উঠেছে। এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন মাসুদ মাওলা? আসলে দেখেন, কিছুদিন আগে আপনার কথা জানেন, ওই একটা টক শোতে জামাতকে ডাকা হয়েছিল, মোস্ট প্রবাবলি এটা যমুনাতে, ওই নিকেলের ইয়াতে। সেখানে কিন্তু ওনাকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনার ক্ষমতা আসলে নারীদেরকে কি আপনারা মানে এখন রেস্ট্রিকশন রাখবেন কিনা। উনি তখন সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে আমাদের জামাতের ভিতরে অনেক নারী আছে, তারা গাড়ি চালাচ্ছে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস ইনভলভ, এগুলো বলছেন। তার মানে এক মুখে দু কথা হয়ে গেল না? ওদিকে এটা বলছেন আর ওদিকে প্র্যাকটিক্যালি নারী যদি ফুটবল খেলে থাকে, অন্যায় কি আছে? তা অশ্লীল তো কোনো কাজ করছে না এখানে। তাহলে বুঝেন, এই জামাতকে যদি সামনে আনা হয়, ফ্রন্টে আনা হয়, তাহলে দেশটাকে কি বানাবে? তাহলে আমি মনে করবো দেশটাকে বানাবে আরেক আফগানিস্তান বা ওয়ার্স দ্যান দ্যাট। এটা দুঃখজনক। এর উপর আর কোনো কথা আসলে বলার নাই। জনগণই সিদ্ধান্ত নিবে। যদি নির্বাচন দেওয়া হয়, যে যত মাইক ফাটাক, জামাতের তো প্রচুর টাকা আছে, ওদের টাকার অভাব নাই। এই জন্য ওরা আজকে রাজশাহী, কালকে বগুড়া, পরশু রংপুর করে বেড়াচ্ছে। কিন্তু বাস্তবে নির্বাচনে আসতে দেন, নির্বাচনটা হতে দেন, জনগণ ডিসিশন দিয়ে দিবে জামাত কত পার্সেন্ট ভোট পায়, জামাতের কতখানি সাপোর্টার্স আছে, জি সেখানেই মাসুদ মাওলা, উত্তরটা পেয়ে যাবেন। জি আমি আবারও আসবো আপনার কাছে নিশ্চয়ই। সাইদুল হক রুবেল, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান, জয়পুরহাটের যে বিষয়টি বলছিলাম। এটা আসলে একটা সিরিজ অফ ঘটনা, মানে তো একটা দুটো ঘটনা না, নানান ধরনের ঘটনাই বাংলাদেশে ঘটে চলেছে বিগত কয়েক মাস ধরে আর কি। আসলে এখানে এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেকগুলো বিষয়ে নানান রকম মানুষ, নানান রকম গোষ্ঠী নানান সুবিধা নিচ্ছে এবং তারা মনে করছে যে তারা বিশাল মানে জয় পেয়ে গেছে। এবং বিশেষ করে বলা যায় উগ্র ধর্মীয় মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে, তারা তো মনে করছে যে তারা এখন ক্ষমতায় এসে গেছে। সেই কারণে তারা একের পর এক মাজারে হামলা করছে। মানে এই সময়কালে মাজারে, মসজিদে, মন্দিরে তো হামলা হয়েছে। ঠিক আছে, সবকিছু আপনাদের প্রচার মাধ্যমে আপনারা আনেন নাই, আনা সম্ভবও না, কারণ আপনাদের উপর তো আবার ধমক আছে, কলম ভেঙে দিতে পারে, আপনাদের ইয়াও বন্ধ করে দিতে পারে, বা চাকরিও চলে যেতে পারে। কিন্তু সাইদুল হক রুবেল, আজকে কিন্তু প্রধান উপদেষ্টা আজকে আবারও বলেছেন যে গণমাধ্যম এখন অনেক স্বাধীনভাবে কাজ করতে পারছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা কিন্তু এমনটা বলছেন। আপনি যেটা বলছিলেন আর কি, আমি আপনাকে আজকের আপডেট একটা তথ্য দিলাম। জি
আচ্ছা, প্রধান উপদেষ্টা তো এটা বলেছেন, তো বাংলাদেশের মানুষ তো দেখছে যে কতটা স্বাধীন আজকে। আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনি কি মনে করছেন, আপনারা তো বিভিন্ন গণমাধ্যমে যান, আপনি কি বলতে চান যে গণমাধ্যম কি স্বাধীনতা ভোগ করছে না? শুনেন, আমরা এখন যেটুকু স্বাধীনতা ভোগ করছি সেটুকু আমরা আগেও করতাম, কিন্তু গণমাধ্যমের যে পরিবেশিত খবর, হ্যাঁ, এবং তার যা কিছু আছে তা দেখে আমার মনে হয় যে আগে বাংলাদেশে একটি বিটিভি ছিল, ঠিক আছে, হ্যাঁ, অনেক সময় আরো 3-4টি চ্যানেল ছিল যারা খুবই উগ্রভাবে হচ্ছে গিয়ে হাসিনা সরকারের সমর্থন করতেন। কিন্তু এখন আমি নিউজের ধরন বা সবকিছু দেখে আমার কাছে যেটা মনে হয় যে ধীরে ধীরে বাংলাদেশের সব টিভি চ্যানেলই যেন বাংলাদেশ টেলিভিশন হয়ে যাচ্ছে, বিটিভি হয়ে যাচ্ছে আর কি। এবং তার এই কথাটা আসলে বাস্তবসম্মত নয় আর কি। এই কথাটা মোটেও বাস্তবসম্মত নয়। মিনিমাম হতো যদি তিনি ধমকায় দিতেন বা এমন দৃষ্টান্ত একটা শাস্তি দিতেন, ওই যে যে ছেলেটি যমুনা টিভিতে গিয়ে থ্রেড দেয় বা ওখানে গিয়ে থ্রেড টেড দিলেন সময় টেলিভিশনে গিয়ে, তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতেন তাহলে মনে করতাম যে, বা তাদের সমালোচনা করার সাহস যদি তিনি পাইতেন আর কি, প্রধান উপদেষ্টা, তাদেরকে তো সমালোচনা করার সাহস তার নাই আর কি। তার তো এমপ্লয়ার, তিনি এমপ্লয়ার শব্দটা বলেন, মানে তার চাকরি দিয়েছেন হচ্ছে গিয়ে ওনারা, তাই ওনারা এখন যা ইচ্ছা তাই করবেন এবং যা ইচ্ছা তাই করা হচ্ছে বাংলাদেশে। এবং এই ঘটনাগুলো আহ মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখা হচ্ছে না, বাংলাদেশকে বাংলাদেশের পথ থেকে বিচ্যুত করে একটা অন্ধকার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বাংলাদেশকে আফগানিস্তান বানায় ফেলার চেষ্টা চলছে, বাংলাদেশকে পাকিস্তান বানায় ফেলার। কিন্তু এই চেষ্টা সফল হতে আমরা দেব না, বাংলাদেশের মানুষ দেবে না, ঠিক আছে। এবং এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমি মনে করি যে এখন পাড়ায় পাড়ায় খেলা হওয়া উচিত, পাড়ায় পাড়ায় মেয়েদের টুর্নামেন্ট হওয়া দরকার, প্রতিটা শহরে শহরে মেয়েদের টুর্নামেন্ট হওয়া দরকার। যতবার হামলা হবে, যতবার মানে এখানে করার চেষ্টা করা হবে, সেটা হচ্ছে কি জনগণ মাঠে নেমে সেটাকে হচ্ছে কি মোকাবেলা করতে হবে। এবং এটা কিন্তু আমি যতদূর খবর পেয়েছি একতরফা হয় নাই, হামলা করার চেষ্টা করা হয়েছে, পাল্টা আঘাতও হয়েছে আর কি। এরকম পাল্টা আঘাত কিন্তু জনগণ দেওয়া শুরু করবে। জি, এবং আমি সাদুল্লাহ এও প্রবল। খবর জানি যে বিভিন্ন মাজারেও ইদানিং হচ্ছে গিয়ে হামলা করার চেষ্টা করলে সেখানেও পাল্টা প্রস্তুতি থাকে, সেখানেও পাল্টা আঘাত। ফলে এই হানাহানি কতদূর মানে উস্কে দিবেন হচ্ছে উপর মহলের লোকজন, মহাজনেরা, সেটা দেখার বিষয়। এটা উস্কে দিয়ে নানান বিষয় প্রসঙ্গের মধ্যে জাতিকে বিতর্কের মধ্যে রেখে দিয়ে আলটিমেটলি সময়টা পার করে দেওয়ার একটা প্রবণতা তো রয়েছে এই আর কি। জি, সাদুল্লাহ প্রবল, আপনাকে ধন্যবাদ। মাসুদ, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, এবং তিনি আরো বলেছেন যে দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে, এমনটা তিনি অভিযোগ করেছেন। এবং তিনি বলেছেন যে জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে, আমাদের নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে, বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে তাতে গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না, এমনটা তিনি বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, এই যে ওনার বক্তব্য এবং নির্বাচনে আপনাদের অংশগ্রহণের যে বিষয় নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন জিএম কাদের সাহেব, এই ব্যাপারে আপনি কি বলবেন? কেন মনে হচ্ছে আপনাদের কাছে এমনটা? আসলে আপনাকে বলি, আমরা তো আজকে আমেরিকার সঙ্গে একটা মিটিং করেছি, আমরা 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মিটিং করেছি। আমরা সব জায়গায় একই কথাই বলে আসছি, বিকজ 5th অগস্টের পরের থেকে আমরা যেগুলো প্রবলেম ফেস করে আসছি সেটা হলো যে প্রথমে অল দ্য মিডিয়াকে ইনডাইরেক্ট বলেন বা ডাইরেক্ট বলেন ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে আমাদের কোনো নিউজ যেন না করা হয়। আমাদেরকে আমরা একটা সংস্কারের জন্য আমরা একটা গঠনতন্ত্র লিখলাম, যেটা আমরা আলী রিয়াজ সাহেব, ওনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলাম ওনাকে এটা দেবার জন্য। উনি আমাদের টাইম দিলেন বিকেল 4টা। আমাদের একটা টিম গেল, 4-5 জন, একটা প্রতিনিধি দল গেল, সেখানে আলী রিয়াজ সাহেব ডেস্কে ছিলেন না, কেউ ছিলেন না। অনেকক্ষণ পরে ওনাকে ফোন করার পর পাওয়া যায়নি, অনেকক্ষণ পরে ওনার একটা মেসেঞ্জার আসলেন, বললে যে আমাকে দিয়ে গেলে দিয়ে যেতে পারেন। আমরা বললাম যে আমরা দিচ্ছি একটা এভিডেন্স রাখার জন্য, একটা ছবি তুলি, ছবি তো সে তুলবেই না। তো এখন আমাদেরকে ইনিশিয়ালি যখন আমাদেরকে ডাকা হলো মিটিং এ, একদম শুরুতে সৌজন্য যখন শুরু হলো,
তখন কিন্তু আমাদেরকে উনি চিফ অ্যাডভাইজার মিষ্টি মিষ্টি কথা বলেছেন। কেন বলেছিলেন? একটা পয়েন্ট খালি আপনাকে উদাহরণ মনে করিয়ে দিই, হয়তো আপনারা জানেন না বা জানেন। ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক বলেন, গ্রামীণের মেন কাঠামো, এইটা রেজিস্ট্রেশন দিয়েছিলেন আমাদের এরশাদ সাহেব। এবং আমাদের কাছে এখনো নিউজ কাটিং আছে, এরশাদ সাহেবের ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না, আমি ওনার কাছে মৃত্যুর আগ পর্যন্ত ওনার কাছে ঋণী থেকে যাব। সেই লোক এই কথাটাও উনি আমাদেরকে রিমাইন্ড করেছিলেন ওদিন, যে এরশাদ সাহেবের জন্য আজকে আমি এই জায়গায় আসছি। এখন কথা হলো কি, উনি এখন ডে বাই ডে দিন যাচ্ছে যত, তত বেশি ওনার আসলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। উনিও এখন আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার রূপেই উনি চলে গেছেন। এখন শেখ হাসিনা দিনের মধ্যে 100টা মিথ্যা কথা বলতো, উনি এখন আমার মনে হয় প্রতি সেকেন্ডে মিথ্যা কথা বলছেন। এখন উনি এখন লাইক এ স্নেক স্কিন, হি ইজ চেঞ্জিং হিজ কালার। কারণ আপনি দেখেন, এই যে উনি যেমন মিডিয়া ইন্ডিপেন্ডেন্টের কথা যেটা বলছে, মিডিয়া কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট না, মিডিয়া ইজ কমপ্লিটলি কন্ট্রোল বাই হিম। এবং উনি ছাত্রদের কাছ থেকে প্রতিদিন সকালবেলা একটা চিরকুট পান, সেই চিরকুটের উপরে উনি মিডিয়ার কাছে রিপোর্ট দেন। এই হলো ওনার কাজকর্ম। বিকজ উনি হি ইজ নট এট অল ওয়ারিড অ্যাবাউট কান্ট্রি। উনি দেশ নিয়ে উনি একমাত্র এক বিন্দু চিন্তা করছেন না। হি ইজ টু মাচ বিজি। হলো ওনার মামলা, ওনার প্রতিষ্ঠান, এগুলো কি করে এটাকে বাঁচানো যায়। একটা পয়েন্ট দেখবেন উনি দেশ থেকে পালিয়ে আরেক দেশে চলে গেছেন, এটি হবে এবং দেশকে ছেড়ে। তো আলটিমেটলি ব্যাক টু আমরা জিরোতে না, আমরা মাইনাসে চলে যাব। বিকজ দেখেন, শেখ হাসিনা 15 বছর যা করে গেছে, এটার এক্সাম্পল সবাই আছে, আমি নতুন করে বলবো না। কিন্তু তার চেয়েও ওয়ার্স করছে হলো ইউনূস। এই জন্য জনগণ ফেড আপ হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বলছে আগে সরকারি ভালো ছিল। কেন বলছে? বিকজ বলে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। এখন দেখছি আগে সরকারিতে ভালো ছিল, আগে সরকার মাসুর মাওলা, আমার হাতে সময় একদম কম। আমি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে আপনার সাথে এবং আপনাদের সাথে। আমি একটু ছোট করে 1 মিনিট সাইদুল হক রুবেল আপনার কাছে আসতে চাই। মাসুর মাওলা যেমনটা বলছিলেন, তিনি যে অভিযোগগুলো করছিলেন, আপনি এই ব্যাপারে কি বলবেন? যদি আমাকে সংক্ষেপে একটু বলেন 1 মিনিট আপনার সারাংশটা। প্রসঙ্গটা তো হচ্ছে গিয়ে জি, সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো মাসুর মাওলা করছিলেন আর কি। এটা নতুন করে বলবার কিছু নেই আর কি। জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, সেই প্রত্যাশার জায়গা পূরণ করতে আমাদের এই ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ। তবে মাসুর মাওলার একটি বক্তব্যের সাথে আমি করতে চাই। তিনি বললেন যে সমস্ত মিডিয়াগুলো প্রফেসর ডক্টর ইউনূসের মানে দখলে। তার দখলে কিছুই নাই আসলে। আমি খুব ফিল করি, আমি মাঝে মাঝে মনে হয় যে ইউনূস সাহেবের দখলে বা তার আয়ত্তে কি আছে। আমি যখন রাস্তাঘাটে দেখি, হ্যাঁ, বিভিন্ন হাট বাজার, বিভিন্ন চাঁদা সেক্টর গুলো দেখতেছি, সেগুলা বিএনপির দখলে। আমি যে প্রশাসন যা দেখছি, তা হচ্ছে জামাত ইসলামের দখলে। বিচার বিভাগ মোটামুটি অনেক বিভাগ জামাত ইসলামের দখলে। বিএনপি হলো ছোটখাটো মানে জায়গাগুলো বিএনপির দখলে, আর একদম মানে গুরুত্বপূর্ণ নার্ভ সেন্টার গুলো দখলে হচ্ছে জামাত ইসলাম। আর মিডিয়া কার দখলে বা প্রচার মাধ্যমে কাদেরকে বেশি দেখি, আমি ছাত্র শব্দটা বলবো না, আমি তো কতিপয় হচ্ছে গিয়ে তরুণ নেতা, ঠিক আছে, তাদের দখলে হচ্ছে বাকি সবকিছু। তারাই ডিকটেশন দেয় কিভাবে কি করতে হবে, প্রকাশ্যেই দেয় ডিকটেশন। এমনকি সংকট হলেও, বড় বড় ঝামেলাও তৈরি হলে, যেখানে প্রক্টরের যাওয়ার কথা সেখানেও দেখি তারা যায় হাজির হয়ে। তারা প্রক্টরের কাজ করে, তারা ওসির কাজ করে, তারা ডিসির কাজ করে, তারা রেলমন্ত্রীর কাজ করে, তারা সব কাজ করে। আর একটা কথা খুব ভালো বলছেন, ওনার সাথে খুবই একমত। সরকার সকালবেলা হয়তো একটা চৌথা বা একটা প্রেসক্রিপশন আসে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী সারাদিন বোধহয় সেভাবে তিনি চলেন। উনি যদি উনার বুদ্ধিতে চলতেন তাহলে মনে হয় পরিস্থিতি একটু ভালো হতো। সাইদুল হক রুবেল, আমাদের সময়, বাংলাদেশ বঞ্চিত, আমরাও বঞ্চিত। জি, সাইদুল হক রুবেল, আমাদের সময় একদম শেষ। আমি দুঃখিত, আপনাদের দুজনের সাথে নিশ্চয়ই অন্য কোনো দিন আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন। সাইদুল হক রুবেল এবং মাসুর মাওলা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দেখা হবে আবারও। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।